So, hello students, welcome to my channel Bookless Guide. আশা করি তোমাদের সবার পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে। তাই আমিও প্রত্যেক দিন একটি করে চ্যাপ্টারের ভিডিও নিয়ে চলে আসছি। যতটা সময় পাচ্ছি আমি কিন্তু চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষার আগে যাতে আমি অঙ্কের প্রত্যেকটি চ্যাপ্টারের সেম পুরো ডিসক্রিপশন সহ প্রত্যেকটি ভিডিও যাতে দিতে পারি। তো ভিডিওর শুরুতেই আমি বলে দিই যে আজকের ভিডিও আমাদের অনুশীলনী 4 অর্থাৎ আয়ত ঘনকের ওপর, যার টোটাল একটি আমি ডিসক্রিপশন দিব। প্রথমে একটু তোমাদের টপিকটা ক্লিয়ার করাবো, তারপর চেষ্টা করব 2-3টা উদাহরণ দিয়ে যাতে তোমাদের পুরো টপিকটা র্যাপ করতে পারি। ওকে, সো আরেকটি কথা, ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে, কারণ সেখানে কিন্তু আমি মাধ্যমিকে আসতে পারে এমন প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেই অঙ্কগুলো 100% আসতে পারে এই আমাদের সামনের মাধ্যমিকে, সেগুলির কিন্তু পিডিএফ আমি সেখানে শেয়ার করব। তো অবশ্যই তোমাদের সেটাও হেল্প করবে। তো ডিসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা জয়েন করতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আয়ত ঘনক, এটি একটি থ্রি ডি বলতে পারো, বা এক কথায় যদি বলি এটি সামতলিক চিত্র নয়। ঠিক আছে, আমাদের যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপরে এটি থাকে না, এটি একটি 3 ডাইমেনশনাল ফিগার। তো সেই 3 ডাইমেনশনাল ফিগারটাকে জানার আগে আমাদের অবশ্যই তার 2D ভার্সন, দ্যাট মিন্স তাদের সামতলিক চিত্রগুলোকে একটু ভালোভাবে জেনে নিতে হবে। যার মধ্যে দুটো চিত্র আমরা একটু ভালোভাবে জেনে নেব। একটি হলো আমাদের স্কোয়ার, যেটিকে আমরা বর্গক্ষেত্রও বলে থাকি, এবং আরেকটি আমাদের আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল। ওকে, তাহলে প্রথমে এদের সম্বন্ধে একটু জেনে নিই। সর্বপ্রথম আমি এদের মনে রাখবে বর্গক্ষেত্রের কতগুলি ক্যারেক্টার আর আয়তক্ষেত্রের ক্যারেক্টার আমি পাশাপাশি তুলনা করব, তাহলে তোমরা খুব সহজে সেটিকে বুঝতে পারবে। তো বর্গক্ষেত্রের ক্যারেক্টারে সবার প্রথমে যেটা রয়েছে, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু কিন্তু সমান হয়। ঠিক আছে, তার প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে। এ, বা আমরা যেটাকে সাইড বলেও ডিনোট করতে পারি, বা বাহু ইকুয়ালস টু এ। আমি এখানটায় না হয় তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, বাহু ইকুয়ালস টু এ। ঠিক আছে, এবার সিমিলারলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দুটি জিনিস থাকে, একটি থাকে লেন্থ, একটি থাকে ব্রেথ। ঠিক আছে, লেন্থকে আমরা এল দিয়ে ডিনোট করব। ঠিক আছে, সেটা তুমি ক্যাপিটাল এল দিয়েও ডিনোট করতে পারো, স্মল এল দিয়েও, আর ব্রেথকে বি দিয়ে। ঠিক আছে, এবার এখানে আমি একবার লিখেও দিই সেটা, তাহলে খুব সুবিধে হবে। তাহলে একটা হলো দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য আমরা এল দিয়ে ডিনোট করব, আর আরেকটা রয়েছে প্রস্থ। ওকে ওকে, তো এই দুটো জানাটা খুবই দরকার, যেটাকে আমরা ইংলিশে ব্রেথ বলি। ওকে, এবার এই রিলেটেড আমরা কিছু সূত্র জেনে নিব। যেরকম আমি কি বললাম, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু জোড়াদ্বয় সমান হয়। ঠিক আছে, বিপরীত বাহু যে থাকে তারা পরস্পর সমান হয়। তো এদের সবার প্রথমে আমরা পরিসীমার সূত্রটা জেনে নিই। কিসের? পরিসীমার সূত্র। তো সবার প্রথমে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, বা যেটাকে আমরা পেরিমিটার পি দিয়েও ডিনোট করতে পারো, সেটার ফর্মুলা হলো 2 × L+B। ঠিক আছে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। সিমিলারলি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি? P ইকুয়ালস টু 4 × সাইডস, বা যেতে বলো 4 × A। ওকে, পরিসীমা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। পরিসীমার পর আমরা পরবর্তীতে চলে যাব কিসে? পরিসীমার পর আমরা চলে যাব হচ্ছে এদের ক্ষেত্রফল। এবার পরিসীমা কাকে বলে আর ক্ষেত্রফল কাকে বলে এটাও তো জানা উচিত, তাই না? পরিসীমা কিন্তু আমাদের যে, এই দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই একটা বাহু, তারপরে এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, এই 4টা বাহু, অর্থাৎ বর্গক্ষেত্রের যে বাউন্ডারিটি রয়েছে সেটিকে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বলি। সিমিলারলি আয়তক্ষেত্রেরও এরকম বাউন্ডারি রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে, সেটিকে আমরা তার পরিসীমা বলবো। আর ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র হলো এই যে ভিতরে যতটা জায়গা রয়েছে যেটা তুমি রং করতে পারবে, সেটিকে আমরা বলতে পারি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আর পরিসীমাটা বুঝতে পেরেছো? পরিসীমা যে কোনো জায়গার বাউন্ডারি লাইন হয়, আর ক্ষেত্রফল
ভিতরের দিকটা হয়। আমি যদি এটাকে খুব সহজে বোঝাতে চাই, একটু কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝে যাবে। আমি নিচে একটু বোঝাই। সাপোজ আমি তোমাকে এখানে বললাম একটা ছবি আঁকো, তো আমি কী করলাম, এখানে একটা ছবি এঁকে ফেললাম ফট করে। ওকে, আমি এখানে একটা ছবি এঁকে ফেললাম। যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমি কী এঁকেছি, স্টার এঁকেছি। এবার স্টারে যেই দাগটা দিয়েছি, সেই দাগটা কত কত সেমির দিয়েছি। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে এই যে এখানে প্রত্যেকটা দাগ রয়েছে, তাদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমি কি পাবো, ওর বাউন্ডারিটা পাবো। কিন্তু তোমাকে আমি বললাম কি ভিতরটা কালার করে দাও, ভিতরটা মানে এই পুরো ভিতরটা, ওইটাকে আমরা বলবো ক্ষেত্রফল। ঠিক আছে, এতদূর আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, চলো এবার আমরা নেক্সটের দিকে একটু এগিয়ে যাই। তো পরিসীমা আর ক্ষেত্রফল বুঝতে পারলাম। ক্ষেত্রফলের ফর্মুলাটা লেখা হয়নি, তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা ফটাফট লিখে ফেলি, যেটাকে আমরা এরিয়া বা এ দিয়ে ডিনোট করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয় এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, একটু স্কোয়ারটা ভালো করে লিখি, এ স্কোয়ার। আর আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এ ইকুয়ালস টু এল ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তো এইটা ছিল আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি তার সামতলিক রূপ। এবার আমি একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখাবো, যেই ডায়াগ্রামের থ্রুতে তোমরা ইজিলি বুঝতে পারবে কনসেপ্টটাকে। আচ্ছা, তো আশা করি আমি ডায়াগ্রামটা তোমাদের দেখতে পাচ্ছ তোমরা। আমি ডায়াগ্রামটা এঁকে ফেলেছি। এবার এখানে দেখো আমি তিনটা ছবি এঁকেছি। এটি হলো 1 নম্বর ছবি, ঠিক আছে, এটি হলো 1 নম্বর, এটি হলো আমার 2 নম্বর, আর এটি হলো 3 নম্বর। এটা কেন এঁকেছি, যদি 1 নম্বর ছবিটা দেখো তাহলে কি রয়েছে, আয়তক্ষেত্র। তোমরা আয়তক্ষেত্র, রাইট। এবার তোমরা ইম্যাজিন করো তোমাদের খাতার একটা পেজ। ওকে, 2 নম্বর ছবিটায় দেখো আমি কি করেছি, আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের উপরে আরেকটা, আরেকটা আয়তক্ষেত্রের উপরে আরেকটা, মানে তোমার একটা পেজের উপরে আরেকটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ করতে করতে একটা জিনিস লক্ষ্য করো যে আয়তক্ষেত্রের শুধু কি ছিল, আয়তক্ষেত্রে কী ছিল আমাদের, আয়তক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখো তাহলে শুধু এখানটায় কিন্তু আমাদের দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু পরবর্তীতে যখন আমি আঁকলাম, দেখো আমি যখন পর 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 পেজগুলো রাখছি, তখন আমার এই যে এখানে একটা জিনিস ইনক্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছ রেড লাইনটা, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে উচ্চতা। দ্যাট মিন্স এটা আস্তে আস্তে 3 ডাইমেনশনাল একটা কি নিচ্ছে, ফেস নিচ্ছে। কেমন করে, একটু যদি আমি এখানটা নিচে ড্র করে দেখাতে চাই তোমাদেরকে, একটু ড্র করে দেখলেই তোমরা বুঝে যাবে। সেকেন্ড, চলো একটু ড্র করে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, যখন আমরা 2D কোনো পিকচার ড্র করি তখন আমাদের দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস, আর একটা এক্স অ্যাক্সিস, ক্লিয়ার। কিন্তু যখন আমরা 3D কোনো ইমেজ ড্র করি না, তখন 3টা অ্যাক্সিস চলে আসে। কি করে, এটা একটা, এটা একটা, এটা একটা, তখনই কিন্তু একটা 3D জিনিস বোঝা যায়। আমি 3D আর 2D আরও ভালো যদি ক্লিয়ার করতে চাও, তাহলে যে যেই কপিতে বা যেই খাতায় তুমি লেখো তার একটা পেজকে যদি বিছানার উপরে রাখো, তাহলে দেখতে পারবে ওটা পুরো চ্যাপ্টা, ওটা হলো 2 ডাইমেনশনাল। কিন্তু ওর উপর আরেকটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ করে রাখতে রাখতে মনে করো 1000টা পেজ রেখেছো, তাহলে কী হবে, জিনিসটা একটা স্তম্ভের মতন দেখতে লাগাবে, রাইট। সেটা হয়ে গেল 3D ইমেজ। তো এখানে কিন্তু আমি ইমেজটার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে আস্তে আস্তে কিসের রূপ নিয়ে নেয়, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র নিতে নিতে এটা একটা আয়ত ঘনের রূপ নিয়ে নেয়। অর্থাৎ আমি যদি ইম্যাজিনেশনের থ্রু বোঝাতে চাই তাহলে হচ্ছে ইট, তোমার বাড়ির ইটের মতন দেখতে মনে হবে। ওকে, চলো এবার এটা তাহলে তোমরা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কি করি, একটা আয়তঘন আর একটা ঘনক, এই দুটো এঁকে দিই, কারণ আয়তক্ষেত্র দিয়ে আয়তঘন রেডি হয়, আর বর্গক্ষেত্র দিয়ে কি তৈরি হয়, ঘনক তৈরি হয়। তো দেখো স্টুডেন্টস, আমি ঝটপট দুটোই এঁকে ফেলেছি। বাঁ দিকে তোমার রয়েছে ঘনক এবং ডান দিকে রয়েছে আয়তঘনক। এটা কিন্তু 3D ডায়াগ্রামস। ওকে, এইবার এদের ফর্মুলা নিয়ে আমরা একটু কথা বলি, চলো। তো ফর্মুলা জানার আগে আমাকে দুটো জিনিস ক্লিয়ার করো। দেখো, ফর্মুলা আমরা ক্ষেত্রফল জানতাম, তাই তো, আমরা ক্ষেত্রফল জানতাম। তো এখানটা একটা জিনিস তোমরা দেখবে, ওকে, আমি তোমাদের দেখাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো একটা ঘনক তৈরি হওয়ার জন্য কয়টা বর্গক্ষেত্র লাগছে তোমাকে এটা প্রথমে বুঝতে হবে। আমার একটা বর্গক্ষেত্র এটা, ক্লিয়ার। এবার এই বর্গক্ষেত্র থেকে কী হলো, এই বর্গক্ষেত্রটাকে আমি ডুপ্লিকেট করি, এর পাশে আরেকটা বর্গক্ষেত্র রাখলাম। ওকে,
এবার এই বর্গক্ষেত্রটাকেও আমি কী করি, ডুপ্লিকেট করে ফেলি, আরেকটা বর্গক্ষেত্র নিলাম, 3টা বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, এরকম কী করলাম, 3 পাশ তৈরি হয়ে গেল। উপরের যে তোমরা লুডুর ছক্কা দেখেছো না বাবা, লুডুর ছক্কার 3টা পাশ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা ডুপ্লিকেট করি, দেখো এটা হয়ে গেল 4টা পাশ রেডি। ওকে, কিন্তু যখন 4টা পাশ তো হয়ে গেল, কিন্তু কয়টা তৈরি হয়, মোট 6টা থাকে। এই পাশে আরেকটা থাকবে, ঠিক আছে, আরেকটা কোন দিকে থাকবে, আরেকটা আমার থাকবে হচ্ছে নিচে। এটাকে বলা হয় নেট ডায়াগ্রাম, ঘনকের নেট ডায়াগ্রাম। বুঝতে পারলে? তাহলে আমরা দেখতে পারলাম একটা ঘনক তৈরি হতে আমার কতগুলা বর্গক্ষেত্র লাগছে, মোট 6টা বর্গক্ষেত্র লাগছে, রাইট? তাহলে যদি আমাকে ঘনকের কী করতে হয়, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। কি বললাম আমি, ঘনকের সমগ্র তলের, তাহলে ঘনকের কয়টা তল, আগে তোমাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি একটু আবার ক্লিয়ার করে ফেলি, চলো। ওকে, তো ঘনকের প্রথমে এগুলো জানতে হবে তোমাকে, তল সংখ্যা, কর্ণ, শীর্ষবিন্দু বা যাকে আমরা কোণাও বলতে পারি, আর কি বাহু। প্রথমে দুজনের বাহু নিয়ে কথা বলি। যদি আমরা বাহু নিয়ে কথা বলি, প্রথম কথা দুজনেরই ফিগার সেম, সো বাহুর সংখ্যাও সেম থাকবে। তো গুণে দেখি কয়টা। এর গুণার সবচেয়ে ভালো কি হয়, এটাকে তোমরা ভূমি ধরে নাও, এটাকে তোমরা টেরিস বা ছাদ ধরে নিতে পারো। ঠিক আছে, তো ভূমিতে আমি কয়টা দেখতে পাচ্ছি, ভূমির শুধু ভূমিতে দেখো, ভূমিতে 1টা বাহু, 2টো বাহু, 3টে বাহু, 4টা বাহু। সিমিলারলি ছাদে কয়টা বাহু, 1টা বাহু, 2টা বাহু, 3টে বাহু, 4টা বাহু, তাহলে মোট 8টা হয়ে গেল। আর এবার আমরা জানি যে ভূমি আর ছাদ কিসের উপরে দাঁড়িয়ে থাকে, পিলার্স। তো কয়টা পিলার্স রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টা, তাহলে পরিষ্কার হয়ে গেল 4 4 4, অর্থাৎ 12টি আমাদের কি থাকে, আমাদের 12টি থাকে হচ্ছে বাহু বা এজ, যাকে আমরা ইংলিশে বলি এজ। তাহলে এখানটা আমরা দেখে নিব বাহু, বাহু কত থাকে, বাহু যেটাকে আমরা কী দিয়ে ডিনোট করতে পারি, এস দিয়েও ডিনোট করতে পারি, কী দিয়ে, এস দিয়ে। আর এটি কতগুলি থাকে সংখ্যায়, সংখ্যায় থাকে 12টি। ওকে, সিমিলারলি এর ক্ষেত্রেও কিন্তু এস ইকুয়ালস টু 12টি হবে। এদের সব কিছুই সেম, শুধু এতটুকুই আলাদা, এর সাইডস হয় না, আমার একটু ভুল বলে দিলাম আমি, এদের সাইডস হয় না, এর আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। ঠিক আছে, তো এরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটু যদি আমি 3টাকে 3 রং দিয়ে ডিনোট করার চেষ্টা করি। ওকে, যেরকম দৈর্ঘ্য হলো আমার এইটা, ওকে, প্রস্থ হলো আমার এই যে দাগটা, আর উচ্চতা কোনটা, উচ্চতা হলো এই যে লম্বাটা। তো এটাকেও আমরা কি জিনিস দিয়ে ডিফাইন করি, এটাকে আমরা ডিফাইন করি হচ্ছে তোমার এল, বি আর এইচ দিয়ে। কিন্তু এর যদি বাহু সংখ্যা বা এজ, এজ বলবো না, ধার বলো, এর ক্ষেত্রে ধার, তো এর যদি ধার সংখ্যা জানতে চাও তাহলে কিন্তু সেটাও কত হবে, 12টি হবে। আয়তঘন হোক আর ঘনক হোক, দুইজনেরই ধার সংখ্যা কত হয়, 12 হয়। ঠিক আছে, এখানে ধার লিখে দিই আমি, ধার হলো 12টি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার হলো তোমাদের? এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে যাই। ধার হয়ে গেল, এবার আমরা জানবো হচ্ছে এর শীর্ষবিন্দু বা কোণা কতগুলি। ঠিক আছে, আচ্ছা তার আগে তলটা জেনে নিই। তল মানে, তল চেনার, জানো তল নিয়ে অনেকেরই প্রবলেম হয়। আমি বলবো তলকে চেনার সবথেকে ভালো উপায় হয় তুমি সেই জিনিসটাকে কতভাবে মাটিতে রাখতে পারছো। যেরকম একটা লুডুর ছক্কা, ইম্যাজিন করো একটা লুডুর ছক্কা, লুডুর ছক্কাকে তুমি কতভাবে মাটিতে রাখতে পারো, 6 রকমভাবে, মানে এমনভাবে রাখতে হবে যাতে ও মাটিতে পরিষ্কারভাবে দাঁড়িয়ে পড়ে। তাহলে একটা লুডুর ছক্কাকে কয়ভাবে রাখা যায়, 6ভাবে, তাই তো? তো তল সংখ্যা এর ক্ষেত্রে কত, 6। শুধু এর ক্ষেত্রে না, আয়তঘনক আর ঘনক দুজনের ক্ষেত্রেই তল সংখ্যা হলো 6টি, বা যেটাকে আমরা ফেস বলি, কি বলি, ফেস, দুজনের ক্ষেত্রেই কিন্তু 6 হয়। নেক্সটে চলে গেলাম, তল জেনে গেলাম, বাহু জেনে গেলাম বা ধার, যাকে আমরা ধারও বলতে পারি। আর শেষে এবার জানবো হচ্ছে কোণা। কোণা কোনগুলো একটু যদি লক্ষ্য করে দেখো এরকম জায়গাগুলোকে বলা হয় কোণা। তো সেম এই কোণাগুনাও খুব সোজা। তোমরা এক কাজ করো, ভূমিকে প্রথমে দেখো, ভূমিতে দেখো 4টা কোণা রয়েছে, আর ছাদে 4টা কোণা রয়েছে। তো মোট কতগুলো কোণা হয়ে গেল, 8টা। কতগুলো, 8টা, যেটাকে আমরা শীর্ষবিন্দু বা কোণা বলতে পারি। ঠিক আছে, শীর্ষ বিন্দু।
ওকে, যেটা কয়টা 8টি, এর ক্ষেত্রেও কয়টা 8টি। ক্লিয়ার হলো? এবার চলে যাব আমরা কর্ণ। এবার কর্ণ কোনটা? কর্ণ খুব সোজা। কর্ণ হয় এক শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত, অর্থাৎ মনে করো এখান থেকে এত দূর কোনাকুনি, এরকম কর্ণ থাকে হচ্ছে 4টি। আয়তঘন আর কি ঘনকের দুজনেরই কিন্তু কর্ণ সংখ্যা হলো 4টি। কর্ণ সংখ্যা কটি? 4টি। মাথায় থাকে যাতে ভুল যাতে না হয় এটা। ক্লিয়ার হলো? এবার এত দূর তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা জানতে পারলাম যে ধার সংখ্যা দুজনেরই 12টি করে থাকে, তল সংখ্যা দুজনেরই 6টি করে থাকে, শীর্ষবিন্দু দুজনেরই 8টি করে থাকে, আর কর্ণ দুজনেরই 4টি করে থাকে। তাহলে তফাৎটা কোথায় থাকে? ঘনকের প্রত্যেকটি ধার সমান হয়, আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি থাকে, শুধু এই জায়গাটায় কিন্তু তফাৎ। আমি এটাকেও ডিনোট করে দিই। এখানটায় ধারকে আমরা এস দিয়ে ডিনোট করে দিলাম, বাহু। আর এর ক্ষেত্রে কিন্তু 3টা জিনিস থাকে, এল, বি আর এইচ। ওকে, ক্লিয়ার হলো? চলো এবার আমরা চলে যাব হচ্ছে এদের ফর্মুলাতে। তাহলে সর্বপ্রথম যেই ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। কি? তোমার সমগ্র তলের, হ্যান্ডরাইটিংটা একটু ওটাকে মিলিয়ে নিও, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল, এর মিনিংটা কি বোঝায়? এর ক্ষেত্রেও সেম, হ্যাঁ, এর ক্ষেত্রেও সেম জিনিস। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল জিনিসটা কি বোঝে আগে বোঝাই। অর্থাৎ তোমাকে মনে করো একটা লুডুর ডাইস দিলাম, বা মনে করো একটা ইট দিলাম। ইট চেনো তো, ব্রিক, যেটা দিয়ে বাড়ি তৈরি হয়। সেটার আমি বললাম কি তোমরা প্রত্যেকটা পাশ রং করো, প্রত্যেকটা সাইড বা প্রত্যেকটা তলকে রং করো। তাহলে মোট কয়টা তলকে রং করতে হবে তোমাদের? 6টা তল। আর প্রত্যেকটি তল কি হয় আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি তল হয় এক একটা বর্গক্ষেত্র। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে কি হয়ে যায়? 6a²। কি হয়ে যায়? 6a²। সিমিলারলি আমি যদি এখানে চলে যাই, মানে আমাদের আয়তঘনকের ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, কিন্তু সোজা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে? ফর্মুলাটা একটু লক্ষ্য করো। ফর্মুলাটা হলো 2 ইন্টু, কী বললাম, 2 ইন্টু এল বি মানে এল ইন্টু বি, ওকে, প্লাস এল এইচ, এটা স্মল লেটারেরও হতে পারে, প্লাস, দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, এই জায়গাটায় জায়গা হচ্ছে না, আমি এক কাজ করি নিচে লেখার চেষ্টা করি। ওকে, নিচে লেখার চেষ্টা করি, তাহলে হয়তো হয়ে যাবে। চলো আরেকবার লেখার চেষ্টা করছি আমি। ফর্মুলাটা হলো 2 ইন্টু ব্র্যাকেটে তোমার প্রথমে এল বি মানে লেন্থ ইন্টু ব্রেথ, প্লাস এল এইচ অর্থাৎ লেন্থ ইন্টু হাইট, প্লাস বিএইচ অর্থাৎ ব্রেথ ইন্টু হাইট। এটা হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, এবার আমরা চলে যাব কিসে? এবার আমরা চলে যাব নেক্সট পার্ট, অর্থাৎ এদের আয়তন। তাই তো, এদের আয়তনের উপর। চলো আয়তনকে আমরা লিখে ফেলি, আয়তন। এবার তোমরা বলবা আয়তন কি জিনিস? আয়তন মানে হচ্ছে ভলিউম, অর্থাৎ একটি আয়ত ঘনক বা একটি তোমার ঘনক যতটা জায়গা অকিউপাই করে রাখে, যতটা জায়গা জুড়ে সে বসে থাকে, সেটিকে বলা হয় তার আয়তন। আয়তনের ফর্মুলা খুব ইজি দুজনের ক্ষেত্রেই। আয়তনের ফর্মুলা হয়ে যায় হচ্ছে আমাদের ঘনকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হয়ে যায় হচ্ছে আমাদের এ কিউব। কি? এ কিউব। ক্লিয়ার? আর আমাদের আয়ত ঘনকের ক্ষেত্রে সেই ফর্মুলাটা কিসে চেঞ্জ হয়ে যায়? এল ইন্টু বি ইন্টু এইচ। এটা হলো আয়তনের ফর্মুলা। ওকে, তাহলে দুজনের আয়তনও ক্লিয়ার হয়ে গেল আমার, তাই তো? এবার আমরা চলে যাব পরবর্তীতে। এদের আর কিছু জিনিস আছে, যেরকম কর্ণ, আমি কর্ণও বুঝালাম।
কর্ণর ক্ষেত্রে কর্ণটাও বুঝে দিই, কর্ণ, ওকে। দুজনের কর্ণের ফর্মুলা একদম ইজি, ভয় পাওয়ার কোনো দরকারই হবে না তোমাদের। এর ক্ষেত্রে হচ্ছে a√3, এখানে a মানে কিন্তু বারবার বলে দিচ্ছি বাহু, ঠিক আছে। আর এর ক্ষেত্রে তোমার কি বলে, কর্ণের ফর্মুলা হলো √L² প্লাস b² প্লাস h², ঠিক আছে। দুজনের কর্ণের ফর্মুলা ক্লিয়ার হলো সবার? দুজনের কর্ণের ফর্মুলা ক্লিয়ার হয়ে গেছে, নাইস। এবার আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে। তাহলে সব ফর্মুলা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। এবার আমরা একবার দেখে নিই কোনো ফর্মুলাকে মিস করেছি কি না। কোনো ফর্মুলাকে আমরা মনে হয় না মিস করেছি। কর্ণ, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল, না, আমরা কোনো ফর্মুলাকেই মিস করিনি। তো বুঝতে পারলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। ফর্মুলাগুলো আমি প্রত্যেকটা দেখালাম, যদি না বুঝতে পারো একবার রিভাইন্ড করো ভিডিওটাকে, আবার বুঝে যাবে, ঠিক আছে। বা যদি তাও প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং তার রিগার্ডিং কিন্তু ভিডিও আমি নিয়ে আসবো, সো ভয় পাবে না, ঠিক আছে। চলো, আরেকটা কথা, ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন করে নিও। আর ভিডিওটা যদি এখনও দেখছো তুমি, তার মানে শিওর তোমার ভালো লাগছে, তাহলে ভিডিওটা লাইক করে দিবে, অন্যকে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি কিন্তু বলেছি এই চ্যানেলে একটির পর একটি কন্টেন্ট আসবে, শুধু ক্লাস 10 নয়, ক্লাস 8 to 12 প্রত্যেকটি কন্টেন্ট পাবে, সায়েন্স রিলেটেড প্লাস কোডিং রিলেটেড। সো যদি ইচ্ছুক থাকো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। চলো, এবার আমরা নেক্সটের দিকে আগাই, ওকে। এবার আমরা কতগুলো উদাহরণ প্র্যাকটিস করব যাতে আমাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাক। চলো, তো আমরা প্রথম উদাহরণ নিয়ে চলে এসেছি। তো এখানটায় আমি একটা কথা এখানটায় অ্যাড করতে চাই, তোমরা যদি আমার বোঝানো প্রত্যেকটি কথা ঠিক করে বুঝতে পারো আর এর 3D ডায়াগ্রামটিকে একবার তোমার ইম্যাজিনেশনে সেট করতে পারো, সত্যি বলছি এখানটায় কোনো অঙ্কতে তোমরা আটকাবে না। আর অঙ্কের একটা কি পয়েন্ট কী বলো তো, তোমার যদি অঙ্ককে তুমি প্র্যাকটিক্যালি ইম্যাজিন করতে পারো তাহলে কোনো অঙ্কই কিন্তু তোমার জন্য কঠিন নয়, ওকে। তো চলো আমরা এই উদাহরণটা করার চেষ্টা করি। তো বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। এবার ঘনফল মানে কিন্তু আয়তন। ও আচ্ছা, এই রিলেটেড আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা বলে ফেলি। তোমরা হয়তো জানো যে ঘনফল মানে, তোমরা তো জানতেই না, ক্ষেত্রফলের যখন আমরা একক লিখি সেটা বর্গতে লিখতে হয়। আমি এখানে একবার লেখার চেষ্টা করি, দেখি জায়গা পাই কি না। ক্ষেত্রফলের একককে কিন্তু সর্বদা বর্গ একক লিখতে হয়। কি লিখতে হয়? বর্গ একক। দেখি হ্যাঁ জায়গা পাচ্ছি কি না। এখানে আমি এখানেই লিখে দিচ্ছি, তাহলে সুবিধা পাবে বলার জন্য যে বর্গ একক। যখনই ক্ষেত্রফল বের করছো কোনো জিনিসে, তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা কিন্তু বর্গ একক লিখবে, ঠিক আছে। সিমিলারলি ঘনকের ক্ষেত্রে মানে ঘনফল বের করছো বা আয়তন বের করছো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঘন একক লিখতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? ঘন একক, ক্লিয়ার হলো? চলো, নাইস। তো এবার আমরা আবার আমাদের অঙ্কটাতে ফিরে যাই। তো এখানে বলেছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে আমাদের ঘনকটির ঘনফল কত। খুবই সোজা একটা অঙ্ক। এবার দেখো, তো বলেছে ঘনকের দৈর্ঘ্যগুলির, এবার মনে রাখবা সেটা ঘনক হোক বা আয়ত ঘনক হোক, তোমার যদি ক্ষেত্রফল বা আয়তন যেটাই বের করতে হোক, তোমাদের তিনটা জিনিসের খুব দরকার। সেটা হলো ঘনকের ক্ষেত্রে ধার, আর আয়ত ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এইখানটা আমাকে ধারগুলো তো দেওয়া নেই, কিন্তু ধারের সমষ্টি দেওয়া আছে। তাহলে একটি ঘনকে কতগুলি ধার থাকে? যদি তোমাদের মনে থাকে একটি ঘনকে কতগুলি ধার থাকে, বলে ফেলো ফটাফট। একটি ঘনকের ধার থাকে হচ্ছে 12টি, ঠিক একদম গুড। তাহলে আমাদের বলেছে এই 12টি ধার মিলে মানে 12টির প্রত্যেকটির দৈর্ঘ্য মিলে হয়েছে 60 সেমি, তাই না? মোট সমষ্টি কি বলেছে? মোট বলেছে আমাদের 60 সেমি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এক একটি ধারের দৈর্ঘ্য কত হবে, তাই না? তাহলে একটি ধারের দৈর্ঘ্য,
একটি ধারের দৈর্ঘ্য ডিসাইড করো, খুব ইজি, তোমরাই বলে ফেলবে 60/12। তাহলে 60/12, 5 60, তাহলে 5 সেমি, তাই তো? তাহলে এক একটি ধার পেয়ে গেলাম 5 সেমি। ওকে, এখানে একটা জিনিস ধার লিখেছি, এখানে 12টি লিখে রাখি, নাহলে দেখে মনে হবে যে ওটার একক দেওয়া, মানে ওর ভ্যালু দিয়ে রেখেছি আমি। তাহলে 5 সেমি আমি পেয়ে গেলাম একটি ধারের মানে তোমার কত লেন্থ। ওকে, তাহলে একটি ধার হচ্ছে 5 সেমি, আমাকে কী চেয়েছে ঘনফল, তো খুব সোজা সোজা আমরা ফর্মুলায় ফেলে দিব ঘনফলের ফর্মুলা, দ্যাট মিনস ভলিউম ভি ইকুয়ালস টু কী আছে এ কিউব, তাই না? দৈর্ঘ্য এটাই তো হয়তো ঘনকের, তাহলে এ কিউব মানে কি 5-এর কিউব, 5 কিউব মানে তোমরা জানোই, সেকেন্ড একটু দাঁড়াও, 5 কিউব, কিউবটা ঠিক লিখতেই পারিনি, 5 কিউব মানে কি 5 × 5 × 5, তাহলে অ্যান্সার কত হবে 5 × 25, 5 25-এ 125, তাহলে অ্যান্সার আমার বেরিয়ে গেল 125। এইবার দেখো ঘন সেমি, কি ঘন সেমি, মিস্টেক করবে না, ঘন লিখতে ভুলবে না কিন্তু, নাহলে অঙ্কতে কিন্তু মানে টিচার চাইলে পুরো অঙ্কটাও কেটে দিতে পারে। ওকে, তাহলে এটি ছিল প্রথম উদাহরণ, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। তো এখানে দেখছো আমি নেক্সট উদাহরণটা নিয়ে চলে এসেছি। এবার এই উদাহরণটাও খুবই সোজা, একটু যদি সলভ করার চেষ্টা করো তাহলেই হয়ে যাবে, এটি মুখে মুখেও হয়ে যেতে পারে, তাও করে ফেলবো। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। কত সোজা, এবার তোমরাই বলো ঘনকের একটি তল মানে কি বোঝাতে চেয়েছে। তোমরা যদি একটি মনে রাখো, ঘনকের 6টি তল আছে, আর প্রত্যেকটি তল কেমন হয় এক একটি বর্গক্ষেত্র। গুড, নাইস। এবার বর্গক্ষেত্র তাহলে বলেছে বর্গক্ষেত্রে, তাহলে এখানে বলেছে না একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার, তাহলে দেখো অঙ্কটা শুধু ঘুরিয়ে দিয়েছে, ইনডাইরেক্টলি আমাদের কি বলেছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 64 বর্গ মিটার, রাইট? তাহলে যদি আমি সূত্রানুসারে কি বলছি, আমি যদি সূত্রানুসারে করি, 1 সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ, ওকে, তো সূত্রানুসারে, তো তোমরা বলো, আমরা সবার প্রথমেই লিখেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, যদি মনে না থাকে আমরা একবার রিমাইন্ড করে দেখা দিচ্ছি তোমাকে, চলো একদম সবার প্রথমেই আমরা লিখেছিলাম এই যে বর্গক্ষেত্রের বাহু এত, এরিয়া, এই যে এরিয়ার ফর্মুলা এ স্কোয়ার, মনে পড়লো? তাহলে চলো আমরা ফটাফট করে ফেলি। তাহলে সূত্রানুসারে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার ইকুয়ালস টু 64, রাইট? কেন কি একটি ক্ষেত্রফলের মানে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ওই একটি তলটা কি আসলে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার ইকুয়ালস টু 64, তাহলে আমি কী করলাম ইকুয়েশন ক্রিয়েট করে নিয়ে ফেলাম। এবার উভয় পাশে কী করে ফেলবো, বর্গমূল করে ফেলবো, এ স্কোয়ার ইকুয়ালস টু 64, তো আমরা সকলেই জানি যে এ স্কোয়ারের বর্গমূল কী বেরোবে এ, আর 64-এর বর্গমূল কত বেরোয় 8 × 64, দ্যাট মিনস 8। তাহলে দেখো খুব সহজেই তোমরা পেয়ে গেলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলা 8 সেমি, সেমি না সরি এখানে মিটার ইউজ হয়েছে, মিটার। তাহলে আশা করি এবার আর কিছু বোঝাতেই হবে না তোমাদেরকে। তাহলে আয়তন ভি ইকুয়ালস টু কি এ কিউব, তাই না? ভি ইকুয়ালস টু এ কিউব, তাহলে মান বসাও, ভি ইকুয়ালস টু 8-এর কিউব, তাই তো? 8 কিউব মানে কি হয়ে গেল আমাদের কাছে, 8 কিউব মানে হয়ে গেল আমাদের কাছে 8 × 8 × 8, যাকে গুণ করলে কত বেরোবে 512, ঠিক আছে? 512 ঘন মিটার। ক্লিয়ার হলো সবার? তাহলে এই উদাহরণটাও ক্লিয়ার হয়ে গেছে সবার, নাইস। ভিডিওটা তো অনেক লম্বাই হয়ে গেল, তাও আমি চেষ্টা করছি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু ঘনক দুটো বোঝালাম, দেখি একটি আয়তঘনকের উদাহরণ পেলে আরও খুব ভালো হয়, ঠিক আছে? তো স্টুডেন্টস, আমি আয়তঘনক খুঁজতে গেলাম, কিন্তু আমার চোখে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং অঙ্ক পড়ে গেল, যেটা প্রায় 2 মার্কসের জন্য তোমাদের মাধ্যমিকে এসে থাকে। তো আমি ভাবলাম সেই অঙ্কটাই বুঝিয়ে দেওয়াটা মানে বেশি ভালো হবে।
তো অঙ্কটা আমরা ফট করে একটু বুঝে ফেলি। তো বলেছে একটি ঘনকের যদি প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফলের অনুপাত কি হবে হিসাব করি। তো এই ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টসরাই খুব ঘাবড়ে যায়। ঘাবড়িও না, খুব সহজ অঙ্ক। এখানে শুধু তোমাদের দেওয়া আছে 50%, আর কিছুই দেওয়া নেই। তো আমি বলবো যে যখনই তোমরা এই রকম কোনো শতকরার অঙ্ক পাচ্ছ, তখন চেষ্টা করবে তোমরা যে কোনো একককে, যেরকম আমরা এক্স ধরি, তো সব কিছু এখানে এক্স ধরবো না, আমরা এখানে ধরে ফেলবো লেট কি কি করছি আমি, সো লেট আমি কি ধরে ফেলবো, যে একটি ওই যে ঘনকটি রয়েছে তার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক। কত? 100 একক। কোনো প্রবলেম নেই কিন্তু ধরলে, কারণ এখানে শুধু শতকরা দেওয়া আছে। এবার বলেছে যে যদি তোমরা একটি বাহুকে, প্রতিটি বাহুকে 50% করে কমিয়ে দেওয়া হয়, তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে 100 এর 50% কত। 100 এর 50%। এটা করার দরকার পড়ে না, তো আমি করে বুঝিয়ে দিচ্ছি, কেন কি অনেকেরই অসুবিধা থাকতে পারে। তো 100 ইন্টু 50/100, ইয়েস অর নো? ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি 0 বা 100 পুরোই কেটে গেল, বেঁচে গেল হচ্ছে 50। তাহলে আমি বুঝতে পারলাম যে 100 এর 50% হলো 50। তাহলে আমাদেরকে বলেছে প্রত্যেকটি বাহু থেকে 50 একক, তাই না? 50 একক কমিয়ে দিতে। তো 50 একক যদি কমিয়ে দাও, তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? এক একটি বাহুর দৈর্ঘ্য এখন কত হয়ে যাবে হচ্ছে তোমার, আমি এভাবে বোঝাই, বর্তমান, আবার ভুল, বর্তমান বাহু কত হয়ে যাচ্ছে তোমার? 100 মাইনাস 50 ইকুয়ালস টু তোমার বেরোচ্ছে 50 একক। তাই তো? ক্লিয়ার হলো এতদূর? এবার আমরা দেখব যে এদের ক্ষেত্রফলের, এখানে ক্ষেত্রফল না আয়তন, কিসের অনুপাত চেয়েছিল? তাদের ঘনকের ঘনফলের অনুপাত। তো আমাকে প্রথমে পূর্বের ঘনফলের অনুপাতটা বের করতে হতো। পূর্বের ঘনকের, চলো দেখে ফেলি। পূর্বের ঘনকের আয়তন, ঠিক আছে? পূর্বের ঘনকের আয়তন, বাহু কত ছিল? আমরা আয়তনের ফর্মুলা জানি যে a কিউব, তাই তো? a কিউব কত ছিল বাহু? 100। 100-এর কিউব মানে কি? এটা আমি খুব সহজে বুঝিয়ে দিই। 1-এর কিউব তো 1ই হবে, এবার দুটো শূন্যকে 3 বার মানে 6 বার, 6টা শূন্য, ঠিক আছে? 1 2 3 4 5 6 হয়ে গেল। এটাকে আমি লিখে দিচ্ছি ঘন একক, ঠিক আছে? এটা ছিল পূর্বের। এবার বর্তমানটা দেখি, ওকে? প্রেজেন্ট, বর্তমানেরটা। বর্তমান লিখতে গিয়ে কত ভুল হয়ে যাচ্ছে। তো বর্তমান ঘনক, ঠিক আছে? বর্তমান ঘনকের ক্ষেত্রফল এবার কি হবে? সেম a কিউব, কিন্তু এর ক্ষেত্রে বাহু কত? 50। গুড, 50-এর কিউব। সিমিলারলি আগের রুলকেই ফলো করো। আগের রুলকে ফলো মানে 5-এর কিউব কত? 5 হচ্ছে 25, 5 25-এ 125, 125 আর 3 বার 0 হয়ে গেল। এবার বলছে আমাদের কি চেয়েছে, এখানটা এটা মনে রাখতে হবে, যখন কিছুর অনুপাত বের করি না, তখন কিন্তু আমাদেরকে কন্টিনিউটিটা ফলো করতে হয়। যাকে আগে তাকে আগেই দিতে হবে, যাকে পরে তাকে পরে দিতে হবে। তো এখানে বলছে মূল ঘনক ও পরবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তো মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত ফট করে দেখে ফেলো। মূল ঘনক, তো মূল ঘনকের আয়তন কত ছিল? 1 0 0 0 0 0 0 ইস টু পরিবর্তিত ঘনকের আয়তন কত? 1 2 5 0 0 0। এই পাশ থেকে 3টা 0 গেল, এই পাশ থেকে 3টা 0 গেল, কত পড়ে থাকলো? 1 0 0 ইস টু 1 2 5। তাহলে কত দিয়ে কাটবে সবাই জানো? 25 দিয়ে কেটে ফেলি একবারে, তাই না? 4 25-এ 100 মানে 40 ইস টু 5 25-এ 125। আরও কাটবে কি? অবশ্যই কাটবে, 5 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি 8 ইস টু 1। তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে কোনো ঘনকের
প্রত্যেকটি বাহুকে 50% যদি কমিয়ে দাও তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত? 8:1 বের হবে। আশা করি এই অঙ্কটা করার পর তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে ধারণা পুরোপুরিভাবেই ক্লিয়ার হয়ে গেছে। আবার বলছি, আর যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট এই ভিডিও আপলোড করার পরপরই যদি আমি দেখেছি এর উপরে এরকম কোনো কমেন্ট আছে যে স্যার আরও কয়েকটি অঙ্ক করে দেখান বা পার্টিকুলার এই অঙ্কটা, তোমরা চাইলে পার্টিকুলার অঙ্কের আমাকে নং বলে দিবে কত নম্বর অঙ্কটা করতে হবে, আমি সেই অঙ্কটাও তোমাদের প্রপার বুঝিয়ে কিন্তু ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে? এবার নেক্সট কথা হলো, যদি তোমরা এতদূর ভিডিওটা দেখে থাকো অবশ্যই তাহলে তোমাদের খুব ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা, আর আমার বোঝানোটাও ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, এবং আমি বারবার বলছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অনেক এইরকম কন্টেন্ট খুব সহজে বুঝতে পারবে। আর এখন তো মাত্র আমি চ্যাপ্টার্সগুলোকে বোঝাচ্ছি যেহেতু টাইম কম, তাই এর পরবর্তীতে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ককে পার্টিকুলার করে করে বুঝিয়ে আপলোড করব ভিডিওগুলো। তাই যদি সেই কন্টেন্ট মিস না করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ওকে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার টেলিগ্রাম চ্যানেল নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই কিন্তু জয়েন করে ফেলবে। চলো, থ্যাংক ইউ।